সকলকে গুড ইভিনিং। আমরা আগের দিনের ক্লাসটাকে কন্টিনিউ করতে পারিনি কিছু টেকনিক্যাল সমস্যার কারণে। আজকে সেই ক্লাসটাকে আমরা কন্টিনিউ করব বা কন্টিনিউশন আমাদের ক্লাসটাকে করব। যে আগের দিনের যে মক টেস্টটা আমরা যেটা নিয়েছিলাম সেখানে তোমাদের পারফরমেন্স দেখে মানে সত্যি কথা বলতে যে বিষয়গুলোকে অলরেডি পড়ানো হয়ে গেছে সেই বিষয় থেকে যখন মক টেস্ট নেওয়া হয় এবং খুব ইজি এবং খুব সিম্পল প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছিল, যাতে করে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। তবুও আমাদের যে পারফরমেন্স আমরা দেখেছিলাম তোমাদের থেকে, সেই পারফরমেন্স গুলো বেশ কিছুটা আমার সত্যিই খারাপ লেগেছিল যে তোমাদের মধ্যে বোধহয় কোনো জায়গাটায় বুঝতে কত জায়গায় অসুবিধা আছে কি আজ নেই। সেই জন্য আজকে তোমাদের যদিও মক টেস্টের শিডিউল ছিল, সেই মতো করে আমি ভেবেছি এই মক টেস্ট বেকার নিয়ে আজকে লাভ নেই। আগে তোমাদের পুরোনো যে মক টেস্ট হয়েছিল সেখান থেকে কনসেপ্ট গুলোকে ধীরে ধীরে ক্লিয়ার করা দরকার। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তবে কিন্তু কারণ যত তুমি পড়বে তত ডিফিকাল্টিস ধীরে ধীরে বাড়বে। এখন এই বাড়ার জন্য এই ডিফিকাল্টিস গুলো যদি সম্পূর্ণ ঠিকঠাক করতে হয়, আগে এই কনসেপ্ট গুলোকে ক্লিয়ার হওয়াটা খুব ভীষণ জরুরি। সেই মতো করে আমরা আগের দিনের মক টেস্ট আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা তারপরে একে একে প্রত্যেককেই বলবো যে তোমরা প্রত্যেকে নিজেদের কনসেপ্টকে ক্লিয়ার করবে। যে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কথা বলবে, রেসপন্স করবে। হুম। তোমরা এখানে দেখতে পাচ্ছ আগের দিন যেটা আমাদের মক টেস্ট 3 হয়েছিল এসএলএসটি আপার প্রাইমারির জন্য। যে মক টেস্ট গুলো হয়েছিল তার আমরা তোমাদের মধ্যে 6 জন মাত্র এখানে পরীক্ষা এক্সাম দিয়েছিল। আমরা সেগুলো নিয়ে আর বলছি না। আমরা এখানে সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। এখন তোমরা এখানে যে প্রশ্নটা ছিল যে নিচের কোনটি আহ, শক্তি বা স্ট্রেংথ বৃদ্ধির জন্য উপযুক্ত, এখানে তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছিলে। এখানে বোধহয় তোমাদের আর কথা বলার কোনো জায়গা নেই, কারণ তোমাদের মধ্যে পরিষ্কার ধারণা আছে। যে প্রশ্নটা তোমাদের মধ্যে থেকে কনফিউশন হয়ে আছে এবং সেখানে ডিফারেন্স আমি উত্তরগুলো তোমাদেরকে দেখতে পেলাম, প্রায় ইকুয়াল উত্তর তোমরা পেয়েছো। এখন সেই জায়গাটা থেকে আমি একটু তোমাদেরকে এই কনসেপ্টটা বোধহয় আগের দিন বলতে বলতে টেকনিক্যাল কিছু সমস্যা, আজকে বোধহয় সেই সমস্যাটা হয়তো নেই। তাই বলবো যে তোমাদের মধ্যে কথা বলবে। এখানে দেখো পরিষ্কার বলা আছে পেশির বারবার সংকোচন ক্ষমতাকে কি বলা হয়। একটা পেশি তার বারবার সংকোচন মানে কি, সে সংকুচিত হচ্ছে আবার প্রসারিত হচ্ছে। তাহলে এই যে বারবার করছি, বারবার করাকে আমরা কি বলবো। এখানে আমি চাইবো যে প্রত্যেকে একটু যারা যারা এই যে তোমরা যারা উত্তরগুলো করেছিলে তোমরা রেসপন্স করো। আর যে স্যার কোনটা উত্তর হবে আমি তারপরে আসবো এক একটা করে নিয়ে। বলো একটু প্রত্যেকে রেসপন্স করে দাও আমাকে, যারা আছো তোমরা বলো, এক এক করে বলো, কথা বলতে হবে। এটা হয়ে গেছিল আগের দিন, ফ্লেক্সিবিলিটি অ্যান্সার না, দিয়েছিল। হয়নি। এটা বোধহয় ওই আমাদের মধ্যে যিনি একজন আছে তার কাছে বোধহয় কনসেপ্টটা ক্লিয়ার না। আমি সেই জন্যই একটু কথাটাকে আবার এখানটায় বলতে চাইছি যে কনসেপ্টটাকে ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা, আপনার কি এটা ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, নাকি এটাকে নিয়ে একটু বলবো? হয়নি স্যার। আচ্ছা বেশ। এখানে যেটা প্রশ্নটা করা হয়েছে যে পেশির বারবার সংকোচন করছে, মানে একটা পেশি বারবার একবার সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, তাকে আমরা কি বলবো। এখন প্রথম আমি অপশনটা দেখি যদি মাসকুলার স্ট্রেন্থ, প্রথম অপশনটা দেখি মাসকুলার স্ট্রেন্থ কথাটার অর্থ হচ্ছে কি, আমরা একবার পেশি সংকোচন করে কত আমরা শক্তি বা কতটা রেজিস্ট্যান্স বাধার বিরুদ্ধে আমরা কাজ করতে পারছি, সেটা আমার স্ট্রেন্থ। তাহলে এখানে বাধার বিরুদ্ধে এখানে কোনো শক্তি বা রেজিস্ট্যান্স নেই, এখানে বারবার কাজ করার কথা বলছে। আমরা ২ নম্বর অপশনটায় পরে আসবো। ৩ নম্বর অপশনে চলে যাই। এজিলিটি। এজিলিটি কি বলেছিলাম? চেঞ্জ দ্য ডাইরেকশন কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি। আমরা যে যাচ্ছি, হাঁটছি, চলছি, দৌড়াচ্ছি সেটা কত দ্রুত আমি হঠাৎ করে সোজা যেতে যেতে ডান দিক, বাম দিক, পেছন দিকে চলে এলাম, ডাইরেকশনকে চেঞ্জ করতে পারছি, সেটা হচ্ছে এজিলিটি। এখন লাস্ট আমাদের যেটা ছিল ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কথাটার অর্থ হচ্ছে আমাদের রেঞ্জ অফ মোশন, আমাদের যে প্রত্যেকটা জয়েন্ট আছে সেই জয়েন্টের মুভমেন্টটাকে কতটা আমি প্রসারিত করতে পারছি, কতটা আমার এই রিস্ট জয়েন্ট কতটাকে আমি এটাকে ব্যাকাতে পারছি,
সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা চেয়েছিল পেশি বারবার সংকোচন, মানে পেশি বারবার একবার সংকুচিত হচ্ছে একবার প্রসারিত হচ্ছে। ধরো আমি এই যে বাইসেপস একটা হাতে কোনো ডাম্বেল নিয়ে বাইসেপস কার্ল করছি, এখন এই বাইসেপস কার্ল করছি যে কতবার বারবার কি হচ্ছে, বাইসেপস মাসল একবার ফ্লেকশন হচ্ছে একবার এক্সটেনশন হচ্ছে, একবার ফ্লেকশন হচ্ছে একবার এক্সটেনশন হচ্ছে, মানে কি একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে আমি করছি, বারবার সংকোচন করছি। তাহলে বারবার যখন পেশি সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হয়, তার মানে কি একটা নির্দিষ্ট সময় ডিউরেশন অনেকবার করছি, লং টাইম করছি, হ্যাঁ, বা অনেক ক্ষণ ধরে করছি। তাহলে অনেকক্ষণ ধরে লং সময় এই টার্মোলজি গুলো যখন আমাদের কোনো কিছুর মধ্যে আসবে তখন আমরা সরাসরি কি বলেছিলাম, মাসকুলার এন্ডুরেন্স বা সহনশীলতা, দীর্ঘক্ষণ কাজ করার যে প্রবণতা, দীর্ঘবার ওই যে ওয়েট আমি তুলছি 100 কেজি ওয়েটকে আমি কতবার তুলতে পারছি, এই কতবার যখনই মেজার করতে যাইবো তখনই সেটা হবে মাসকুলার এন্ডুরেন্স বা এন্ডুরেন্স। তাহলে দেখো ফ্লেক্সিবিলিটি কি বলেছিলাম, যে কনস্টিটিউশনটা ছিল, ফ্লেক্সিবিলিটি হচ্ছে কতটা তোমার জয়েন্টের পরিসরে মুভমেন্ট হচ্ছে। এখানে তো সেটা কি চেয়েছে, প্রশ্ন তো সেটা চাইনি, প্রশ্ন চেয়েছে বারবার সংকোচন, মানে কন্টিনিউয়াসলি একটা কাজ তুমি করছো, কত সময় ধরে কাটছো, সেটাই হচ্ছে মাসকুলার এন্ডুরেন্স। ক্লিয়ার হয়েছে? বলো, ক্লিয়ার না হলে আবার বলবো। কত সে অ্যান্সারটা মাসকুলার এন্ডুরেন্স হবে। মাসকুলার এন্ডুরেন্স হবে। কিন্তু স্যার এখানে তো কোনো সময় উল্লেখই হয়নি, বারবার বলেছে কিন্তু সময়টা উল্লেখ হয়নি। বারবার বলেছে মানে কি মেনি টাইম, বারবার মানে কি মেনি টাইম বলেছে। তাহলে মেনি টাইম যদি তুমি সংকোচন করো, মেনি কখন করতে পারবে? স্ট্রেংথ আমরা কখন বলবো, মাসকুলার স্ট্রেংথ, মাসকুলার স্ট্রেংথ মাথায় রাখবা হবে, স্ট্রেংথ ওভারকাম দ্য রেজিস্টেন্স, বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা। এখানে যদি পেশি বারবার না বলে যদি একবার সংকোচন করার ক্ষমতাকে কি বলা হয় তখন কি হতো, তখন হতো মাসকুলার স্ট্রেংথ। যেহেতু বারংবার শব্দটা ইউজ করেছে, বারবার কত সময়, সেখানে তো ডিউরেশন বলেনি, মেনি টাইমস, তুমি 10 টাইমস 20 টাইমস 100 টাইমস করে যাচ্ছ, তাহলে কি দীর্ঘ সময় ধরে কাজ করছো। তাহলে দীর্ঘ সময় যদি হয় তাহলে সেটা কি হওয়া উচিত, এন্ডুরেন্স হওয়া উচিত। ক্লিয়ার নাকি বলো, কনসেপ্ট মাথার মধ্যে থাকলে সেগুলোকে। ওকে স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, বেশ। নিজের প্রশ্নটা ছিল 3 নম্বর প্রশ্ন, শাটেল রান কোনটি পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। দেখো শাটেল রান, এইটা হচ্ছে এখানে একজন নাকি বোধহয় দুজন ভুল উত্তর দিয়েছিল। দেখো ফার্স্ট আমরা যদি আসি যে শাটেল রানটা কি, শাটেল রান হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স, কিছুটা ডিস্টেন্স তুমি যাবে আবার সেখান থেকে ব্যাক করবে, আবার যাবে আবার ব্যাক করবে। তার মানে কি বারবার তোমার কি হচ্ছে, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে সেই শাটল রান করতে। শাটল রান যেটা আফার ইউথ ফিটনেস টেস্টের মধ্যে আছে, যেটা 10x4 মিটার, অর্থাৎ দুটো এরকম একটা ডিস্টেন্স তোমাদের কাছে থাকবে। এক মিনিট দেখছি এখানে কিছু মার্কিং করা যায় কিনা। Just বাবা, সেখানে চলো। হুম, শাটার রান হচ্ছে কি এখান থেকে ঠিক এরকম একটা জায়গায় কোনো একটা লাইন রাখা আছে, সেখান থেকে আর একটা ফিনিশিং লাইন রাখা আছে, এই দুটো লাইনের মাঝে একটা ডিস্টেন্স তোমাকে একবার স্টার্টিং লাইন থেকে শুরু করে এন্ড লাইনে যেতে হবে, সেখানে কোনো জিনিস থাকবে সেটাকে নিয়ে আসার পর আবার এই লাইনে এসে রাখতে হবে, সেখান থেকে আবার যেতে হবে, নিয়ে দ্বিতীয়বার আবার এখানে যেতে হবে। 10x4 মিটার শাটল। তাহলে কি করছে, শাটল রানে বারবার কি হচ্ছে, আমরা ডাইরেকশন চেঞ্জ করছি। তাহলে ডাইরেকশন যখন আমরা চেঞ্জ করব তখন আমরা তাকে কি বলবো, ডাইরেকশন চেঞ্জ করছি এজিলিটি। এবিলিটি। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে যারা অপশনটা এটাকে দিয়েছিলে ঠিক করে নেবে। পরের যেটা অপশনটা 4 নম্বর কোশ্চেন ছিল, সিট অ্যান্ড দিস টেস্ট ব্যবহৃত হয়, তোমরা সবাই ঠিক করেছো, সেটা ফ্লেক্সিবিলিটি মাপার জন্য, সেটা নিয়ে আমরা আর কথা বলছি না। এখানে কুপারের 12 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট, এটাকে হচ্ছে পেশির সহনশীলতা বা কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স যাই বলি না কেন, সেটাতেও তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, সেটা নিয়ে আমরা কথা বলছি না।
একজন জিমন্যাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সেটাও তোমরা সঠিক উত্তর দিয়েছো, সেটাও নিয়ে আমরা কথা বলছি না। পরের হার্টবার্ট স্টেপ টেস্ট কি মেজার করে সেটাতেও তোমরা সঠিক আনসার দিয়েছো। পেটের অ্যাবডোমিনাল মাসেল শক্তি মাপার জন্য কোন পরীক্ষাটি নেওয়া হয়? আচ্ছা, এই যে ব্যাস, এটা নিয়ে আমি একটু কথা বলি, যদিও তোমরা সঠিক প্রশ্নটা দিয়েছো। এই যে অ্যাবডোমিনাল মাসেল স্ট্রেংথ, এটাকে যেটা বলছে, এটা কিন্তু দেখো পেটের শক্তি। এই পেটের শক্তি কিন্তু কখনো কখনো এটা কিন্তু নট অনলি শুধুমাত্র স্ট্রেংথ, এটা কিন্তু স্ট্রেংথ এন্ডুরেন্স, কারণ একটা ডিউরেশনের সার্টেন পিরিয়ডে তুমি কাজটাকে করছো। কিছু কিছু জায়গায় স্ট্রেংথও থাকতে পারে, কিছু কিছু জায়গায় স্ট্রেংথ এন্ডুরেন্স হিসাবেও থাকতে পারে, এই জন্য কনফিউশন হওয়ার কিছু নেই। এই একটা প্রশ্ন। আর একটা, দ্রুততা বা এজিলিটি উন্নতি করার জন্য কোনটি উপযুক্ত? এখানে দেখো কয়েকজন, বোধহয় একজন না দুজন হয়তো এখানে কিছু ভুল উত্তর তোমরা দিয়েছিলে। যে এজিলিটি মানে কি ডাইরেকশন চেঞ্জ করছি, তাহলে দেখো ডাইরেকশন আঁকা বাঁকা দৌড়, ডায়ে পিছু দৌড়, তাহলে দেখো আমরা যদি পেছন দিক থেকে আসি, ওজন উত্তোলন ওয়েট লিফটিং কখন করব? মাসেল স্ট্রেংথ ডেভেলপ করার জন্য, তাহলে ওয়েট লিফটিং হবে না, সেটাকে আগে কাটবো। মেডিটেশন ধ্যান আমরা কখন করব? এজিলিটির জন্য না, কনসেন্ট্রেশন বা ইয়ে করার জন্য, এটাকেও কাটবো। তাহলে এই নিচের দুটো কাটা রইলো, পড়ে থাকলো কি জগিং আর জিগজ্যাগ দৌড়। দুটোর মধ্যে পার্থক্য কোথায় আগে খুঁজতে হবে। জগিং মিন্স যেখানে তুমি একটা সার্টেন স্পিড কে মেনটেন করে তুমি কন্টিনিউয়াস তুমি ওয়াক করে যাচ্ছ, সেটা হচ্ছে জগিং। জিগজ্যাগ কথার অর্থ হচ্ছে আঁকা বাঁকা দৌড়। তাহলে আঁকা বাঁকা ডান দিক বাম দিক সামনে পেছনে, এই আঁকা বাঁকা দৌড় মানে কি বারবার তোমার, যে তুমি একটা লাইনে ছিলে, সরল রেখায় ছিলে, সেখান থেকে বারবার তোমাকে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তার মানে দ্রুততা উন্নতি করার জন্য আমাদের কি ধরনের করা উচিত? জগিং না জিগজ্যাগ রান? বলো এবার। জিগজ্যাগ রান। জিগজ্যাগ রান, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেশ। পরের কোশ্চেন নাম্বার 10, কোন জয়েন্টকে সম্পূর্ণ পরিসরকে নড়াচড়া করার ক্ষমতাকে কি বলে? সেটা তোমরা সবাই সঠিক দিয়েছো। এই একটা প্রশ্ন, যেটা তোমরা 11 নম্বর প্রশ্ন, যে শক্তি স্ট্রেংথ দুটি প্রধান প্রকার হলো, মানে স্ট্রেংথ কত প্রকারের কি কি? আমরা যখন স্ট্রেংথ তোমাদের যখন পড়িয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে স্ট্রেংথকে মূলত দুভাগে ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায়? একটা হচ্ছে স্থির অবস্থায় তুমি দাঁড়িয়ে থেকে কোনো কিছু কাজ, এই যে ধরো দেয়ালকে আমি পুশ করছি, ঠেলছি। আর একটা হচ্ছে যখন আমি ডিউরিং মোশন মুভমেন্ট অবস্থায় যখন আমি করছি। তাহলে এই দুই ভাগে স্ট্রেংথকে ভাগ করা যায়। আর ডাইনামিক স্ট্রেংথের মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে, সেগুলো বিষয় না এখন। আমরা তাহলে এই যে স্ট্রেংথকে যে ভাগটাকে করেছিলাম, কিভাবে ভাগ করেছিলাম? তাহলে একটা হচ্ছে স্থির দাঁড়িয়ে থাকি অবস্থায়, মানে স্ট্যাটিক কন্ডিশন, আর একটা মুভমেন্ট করছি মোশন কন্ডিশন, মানে কি ডাইনামিক কন্ডিশন। তাহলে এই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুম তাহলে দেখো বাদ বাকি দেখো দ্রুত ধীর, সেই হিসাবে তো আমরা স্ট্রেংথকে ভাগ করতে পারি না। আর একটা কি আভ্যন্তরীণ, ইন্টারনাল এক্সটার্নাল, এটা হচ্ছে লোড। ইন্টারনাল এক্সটার্নাল একটা হচ্ছে লোড, এটার সাথে স্ট্রেংথের সরাসরি যে স্ট্রেংথের প্রকারভেদ তার সাথে সম্পর্ক নেই। নরম সফট বা হার্ড এর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে স্ট্রেংথ মূলত দুই প্রকার, স্ট্যাটিক স্ট্রেংথ, ডাইনামিক স্ট্রেংথ। ক্লিয়ার? তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের যেটা অপশন ছিল কোশ্চেন নাম্বার 12, 600 মিটার দৌড়ের পরীক্ষা, এটাও তোমরা সবাই 100% কারেক্ট করেছো, এটা নিয়েও কোনো কথা আমরা বলবো না। এখানে যেটা বলবো 13 নম্বর কোশ্চেন, কোনটি দ্রুততা এজিলিটির উপাদান নয় বলেছে? দেখো এজিলিটি তার উপাদান নয়। এখন দেখো এখানে যে অপশন গুলো আছে, দেখো এমসিকিউ করার প্রথম যে ক্রাইটেরিয়া, এই যে তোমাদের কাছে এমসিকিউ গুলো মনে আসে, ছাত্ররা মাঝে মধ্যেই বলে স্যার এমসিকিউ বোধহয় খুব ইজি হয়, এমসিকিউ দেখতে খুব ভালো লাগে, এমসিকিউ আমরা খুব করে ফেলবো। আমি বলি না, সব থেকে কঠিন কোনো এক্সাম যদি হয় সেটা হচ্ছে এমসিকিউ। কারণ তোমাকে এমসিকিউ প্রশ্নগুলো, যে তোমার কাছে 4টে অপশন ঠিকই আছে, তোমাকে হয়তো লিখতে হয় না কিছু, তোমাকে হয়তো টিক মার্ক করতে হয়, কিন্তু মাথায় রাখবে এই 4টে অপশন থেকে দেখবে তুমি বেশিরভাগ প্রশ্নেরই দুটো অপশনের ভিতর নিজেকে আবদ্ধ করে ফেলছো। তো দুটো অপশন থেকে তুমি আর বেরোতে পারছো না, কনফিউশন হয়ে যাচ্ছ। সেই জন্যই কিন্তু এমসিকিউ গুলো আমাদের মূলত ভুল হয়।
এবং এই এমসিকিউ গুলো যদি আমরা করতে চাই, শুধু এমসিকিউ পড়ে যদি আমি কোনো পরীক্ষাকে সেখানে আমি পরীক্ষায় কোয়ালিফাই করতে চাই, সেই ধারণাটা কিন্তু ভুলে যেতে হবে। কারণ তোমাকে এমন নয় কোনো পরীক্ষায় কোনো এমসিকিউ তুমি যেগুলোকে পড়ছো সেই সরাসরি সেই এমসিকিউটা তোমার পরীক্ষায় আসবে, কখনোই আসবে না। প্রশ্ন যেটা আসবে সেই প্রশ্নর মতো করে যদি প্রশ্নটাকে কনসেপ্ট থেকে পুরো করতে পারো, তাহলে সেই রিলেটেড অন্য প্রশ্ন আসবে, তখন কিন্তু তোমাকে উত্তর করতে সুবিধা হবে। এখন এখানে যেটা প্রশ্নটা ছিল, কোনটি দ্রুততা বা এজিলিটির উপাদান নয় বলেছে। দেখো, এজিলিটির উপাদান নয়। এজিলিটি কি, আগে আমরা কি বলেছিলাম? চেঞ্জ দ্য ডাইরেকশন এফিসিয়েন্টলি, কুইকলি। ক্লিয়ার? তাহলে এই যে আমরা ডাইরেকশন যখন চেঞ্জ করব, কোনো কিছু একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তো আমরা করব। কোনোটা স্টিমুলাস, তার পরিপ্রেক্ষিতে আমি মুভমেন্ট চেঞ্জ করবো। আমি বললাম, আমি ধরো ক্লাব দিলাম বা হুইসেল বাজালাম বা আমি কোনো ভয়েস কমান্ড দিলাম, তোমরা তার পরিপ্রেক্ষিতে কি করছো? মুভমেন্ট চেঞ্জ করছো। তাহলে এই যে মুভমেন্ট, কোনো একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে যখন আমরা কিছু মুভমেন্ট করি, সেই মুভমেন্টকে আমরা কি বলি? রিয়াকশন টাইম। তাহলে এজিলিটির জন্য রিয়াকশন টাইম ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এজিলিটি কি হবে? রিয়াকশন টাইম হবে। তারপরে কি হলো? দেখো, সমন্বয়, কোঅর্ডিনেশন। যদি তোমার এই যে বারবার তুমি ডাইরেকশন মুভমেন্ট গুলো চেঞ্জ করছো, তোমার যদি কোঅর্ডিনেশন, প্রত্যেকটা মাসেল বা প্রত্যেকটা মুভমেন্টের যদি মধ্যে একটা সমন্বয় না থাকে, তাহলে কি তুমি সেই অ্যাক্টিভিটি করতে পারবে না? হ্যাঁ, তোমার যদি ব্যালেন্স না থাকে, তোমার যদি কন্ট্রোল না থাকে, তাহলে কি নিজেকে বারবার যখন তুমি দৌড়াচ্ছ, হঠাৎ করে তোমার যদি কন্ট্রোল না থাকে, কি করবে? তুমি সেখান থেকে কি ডাইরেকশন চেঞ্জ করে দৌড়াতে পারবে? পারবে না, তুমি ফল ডাউন হবে, পড়ে যাবে। তাহলে কোঅর্ডিনেশন দরকার। এখানে চেয়েছে উপাদান নয়, জাম্পিং ক্ষমতা। দেখো, জাম্পিং এবিলিটি মিন্স তোমার লোয়ার বডি পার্টের স্ট্রেংথের কথা বলেছে। এবিলিটি মানে কি? সক্ষমতা। জাম্পিং কখন করবো আমরা? এই যে ধরো স্ট্যান্ডিং বট জাম্প, লেগ এক্সপ্লোসিভ পাওয়ার, মাসেলস এর স্ট্রেংথ দরকার। তো মুভ করো, তোমাকে হোল বডিকে যখন মুভ করতে হবে, কি হবে? কি দিয়ে মুভ করতে হবে? পা দিয়ে মুভ করতে হবে। তাহলে যে মুভমেন্ট, জাম্পিং এবিলিটি, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, সেটা কিন্তু দরকার। ডিফারেন্সটা দেখো, এই যে ওজন উত্তোলন, মানে ওয়েট লিফটিং অ্যান্ড জাম্পিং এবিলিটি, এই দুটো সরাসরি কিছুটা মাসকুলার স্ট্রেংথের সাথে রিলেশন। ডিফারেন্সটা কোথায়? ওজন উত্তোলন বা ওয়েট লিফটিং আমরা কখন করব? যখন আমাদের মাসেলস এর ম্যাক্সিমাম স্ট্রেংথ আমরা বাড়ানোর চেষ্টা করব, তখনই আমরা ওয়েট লিফট করি। আদারওয়াইজ কি করি? নর্মাল লাইফ বিলং করার জন্য ওয়েট লিফট দরকার নেই। তাহলে ম্যাথ কিন্তু জাম্পিং, দেখো, রানিং, জাম্পিং, থ্রোয়িং, এগুলো কি অল আর ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটি। এগুলো হচ্ছে বেসিক এবং প্রধান অ্যাক্টিভিটি, ক্রিয়াকলাপ, যেগুলো আমরা সাধারণত জন্মের পর থেকেই করে আসি। জাম্পিং, থ্রোয়িং, রানিং, জাম্পিং অ্যান্ড থ্রোয়িং, এগুলো কি আমাদের ফান্ডামেন্টাল মুভমেন্ট। তাহলে এই মুভমেন্ট যদি আমি ডাইরেকশন বারবার চেঞ্জ করতে যাই, আমাকে তাহলে কিন্তু জাম্পিং এবিলিটি থাকা দরকার। তাহলে কোনটি এজিলিটির উপাদান নয়? সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ওজন উত্তোলন বা ওয়েট লিফটিং। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোন পেশির কার্যকলাপ শক্তি, স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে? এখানেও তোমরা ভুল উত্তর দিয়েছো, একজন বা দুজন। বলেছে যে কোন পেশির কার্যকলাপ শক্তি স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে। স্ট্রেংথ বাড়াতে আমরা সাহায্য করবে কোন পেশির কার্যকলাপ শক্তি বা স্ট্রেংথ বাড়াতে সাহায্য করবে কে? এই যে আমরা বলেছিলাম যে কোনো একটা পেশিকে যদি তার স্ট্রেংথ বাড়াতে যায়, সেখানে আমরা কি করব? এখানে যে অপশন গুলো দেওয়া আছে, দেখো, প্রথম অপশনটাকে আমি ছেড়ে দিলাম। মেডিটেশন, ধ্যান, মেডিটেশনের মাধ্যমে নিশ্চয়ই তোমার মাসেল স্ট্রেংথ ডেভেলপ হবে না। এটাতে কি হবে? মেডিটেশন দিয়ে তোমার কনসেন্ট্রেশন ডেভেলপ হয়। তাহলে মেডিটেশন কাটা। ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাস, সেটাও হবে না, এটাও কাটলাম। স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেচিং আমরা কেন করব? আমাদের বিভিন্ন জয়েন্টের রেঞ্জ অফ মোশন বাড়ানোর জন্য আমরা স্ট্রেচিং করি। তাহলে স্ট্রেচিংও এক্ষেত্রে হবে না, শক্তি বাড়াতে যাচ্ছি। তাহলে কি করব? স্থির পেশি সংকোচন বা আইসোমেট্রিক কন্ট্রাকশন। এই যে মাসেল কন্ট্রাকশন যখন তোমাদের পড়ানো হবে, দেখবে মাসেল কন্ট্রাকশন মূলত তোমরা যেগুলো পড়বে সেগুলো থেকে আমরা হয়তো আরো 5 রকম 6 রকম আমরা মাসেল কন্ট্রাকশন পড়বো, কিন্তু মূলত এখন জেনে রাখো মাসেল কন্ট্রাকশন মূলত 3 প্রকার। একটা হচ্ছে আইসোমেট্রিক, একটা হচ্ছে আইসোটনিক, একটা হচ্ছে আইসোকাইনেটিক। আইসোমেট্রিক কথাটার অর্থ হচ্ছে সমদৈর্ঘ্য, যেখানে মাসেলসের স্ট্রেংথের কোনো পরিবর্তন হবে না, মাসেলসের স্ট্রেংথ একই রকম থাকবে।
তাহলে এই যে আইসোমেট্রিক আমরা যখন দেয়ালে কোনো কিছুকে পুশ করি বা আমি 10 কেজি ওজন আমি হাতটাকে সোজা রেখে যদি দাঁড় করিয়ে ধরে রাখি, তাহলে কি মাসেলসটাকে একটা স্ট্যাটিক কন্ডিশন আছে, সেখানে একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তার ফলে কি হবে? অটোমেটিক্যালি আমাদের স্ট্রেংথ বাড়বে। তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশন বা স্থির পেশি সংকোচন ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, হারবার্ট স্টেপ টেস্টের ডিউরেশনের সময়কাল কত? সেটা তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, আমরা আর বলছি না। পরের যেটা প্রশ্ন, বিপ টেস্ট মেনলি অ্যাসেস, বিপ টেস্ট প্রধানত কি পরিমাপ করে? অ্যারোবিক এন্ডুরেন্স, স্পিড, ফ্লেক্সিবিলিটি, রিঅ্যাকশন টাইম। দেখো বিপ টেস্ট সেখানে কি একটা বিপ বিপ সাউন্ড হয়, তার এগেনস্টে একটা সার্টেন ডিস্টেন্স আমাদেরকে কভার করতে হয়। এর আগে কিন্তু এই রিলেটেড প্রশ্ন ছিল, তোমরা সরাসরি একদম খাতায় নোট ডাউন করে রাখো। বিপ টেস্ট মেজার করা হচ্ছে অ্যারোবিক এন্ডুরেন্স বা কার্ডিওভাস্কুলার ফিটনেস। ক্লিয়ার? একদম খাতায় নোট ডাউন করে রাখো, এই প্রশ্ন কিন্তু অনেকবার আসবে। তাহলে অ্যারোবিক এন্ডুরেন্স কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 70, নিচের কোনটি ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করে? ফ্লেক্সিবিলিটি মানে কি? রেঞ্জ অফ মোশন জয়েন্টের। তাহলে জয়েন্টের রেঞ্জ অফ মোশন যদি আমরা বাড়াতে চাই, নিশ্চয়ই জগিং করলে বাড়বে না। কতটা আমার জয়েন্টটা মুভমেন্ট হতে পারবে। শাটেল রান, শাটেল রান করবো কি? বারবার আমরা ডাইরেকশন চেঞ্জ করব। ডাইরেকশন চেঞ্জের সাথে আমাদের জয়েন্ট পরিসরের কোনো একটা সরাসরি সম্পর্ক খুব একটা নেই। ওয়েট লিফটিং এর ক্ষেত্রে নেই। এই যে বালিস্টিক স্ট্রেচিং, বালিস্টিক শব্দটার মানে কি তোমরা জানো? জানো কি? যদি না জানো তাহলে আমি বলে দেবো। জানো কি? বলো, কথা বলো, যারা আছো গ্রুপে কথা বলো, চুপচাপ শুনলে হবে না, বলো কথা। বলো, না জানলে বলো যে স্যার না জানি না বা মনে নেই। না স্যার জানি না। ওকে, বেশ। দেখো স্ট্রেচিং মানে কি? আমরা একটা কোনো একটা মাসেলকে ধীর গতিতে আমরা মাসেলকে টানি, কোনো একটা পরিসরে আমরা টানি, তখন আমরা তাকে স্ট্রেচিং বলবো। বালিস্টিক মানে কি? ধরো আমরা এই যে মাসেলটাকে আমি ধীর গতিতে টানছিলাম, সেটাকে আমরা কি করলাম? যদি আমরা একটা ঝাঁকুনি দিয়ে, জোরে অনেক সময় কি করি আমরা? ঝাঁকুনি দিয়ে, প্রেসার দিয়ে আমি সেটাকে তার ম্যাক্সিমাম পরিসরটাকে বাড়াতে চাই, তখন আমরা তাকে বলবো বালিস্টিক স্ট্রেচিং। ক্লিয়ার? একবার জোরে ঝাঁকুনি দিয়ে, ঝাটকা দিয়ে আমরা জয়েন্টের পরিসরকে বাড়াতে চাই, তখন আমরা তাকে বলবো বালিস্টিক স্ট্রেচিং। তাহলে এক্ষেত্রে এই যে ফ্লেক্সিবিলিটি, জয়েন্টের মুভমেন্ট বাড়াবো কি করে? ধীরে ধীরে, ধরো আমি এই জয়েন্টটাকে আমি ধীরে ধীরে এটাকে স্ট্রেচ করছি, এটাকে স্ট্রেচ করছি, এইটা যদি না করে আমি যদি এখান থেকে কি করলাম? একটা জোরে ঝাটকা দিলাম, হ্যাঁ, জোরে ঝাটকা দিয়ে করবো, তখন তাকে আমরা বালিস্টিক স্ট্রেচিং বলবো। তাহলে এই বালিস্টিক স্ট্রেচিং সবসময় মাথায় রাখবে, স্ট্রেচিং যেখানে যুক্ত তার সাথে সরাসরি ফ্লেক্সিবিলিটি একটা সম্পর্ক। ক্লিয়ার? ফ্লেক্সিবিলিটি স্ট্রেচিং এর সাথে সম্পর্ক, স্ট্রেচিং এর মাধ্যমে কিন্তু ফ্লেক্সিবিলিটি বাড়ে। বেশ। পরের কোশ্চেন নাম্বার 18, নিচের কোনটি সহনশীলতা এন্ডুরেন্স মাপার জন্য ফিটনেসের পরীক্ষা? এই প্রশ্নটার উত্তর কেন তোমাদের ভুল হলো 18 নম্বর প্রশ্নতে এসে আমার জানা নেই, কারণ এর আগে কিন্তু এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন তোমরা অলরেডি সঠিক উত্তর করে এসছো। সহনশীলতা পরিমাপ করবো, এন্ডুরেন্স পরিমাপ করবো, এখানে দেখো শাটেল রান কি পরিমাপ করে? এজিলিটি। স্ট্যান্ডিং বট জাম্প কি পরিমাপ করে? লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ। সিট অ্যান্ড টেস্ট কি পরিমাপ করে? কি পরিমাপ করে সিট অ্যান্ড টেস্ট? বলো। ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। তাহলে বাকি রইলো কি? হারবার্ট স্টেপ টেস্ট। এর আগের প্রশ্নটাই তো ছিল, লং ডিউরেশন 5 মিনিট ধরে আমরা করছি, তাহলে এখানে হারবার্ট স্টেপ টেস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইগুলো সব লিখে রাখো, যদিও আমি তোমাদের এভরিথিং নোটস আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমাদের জাস্ট পিজি স্কেলের পরীক্ষাটা হয়ে যাক, নেক্সট মান্থের 14 তারিখে পরীক্ষাটা আছে, হয়ে গেলে আমি এভরিথিং নোটস আমি যদিও তোমাদেরকে দেবো, তবুও তোমরা একটা খাতা নিজেদেরকে বানাতে হয়, যে খাতাগুলো ছোট ছোট বিষয়গুলোকে সুন্দর করে নোট ডাউন করে রাখতে হয়, যাতে তোমাদের পরীক্ষার আগে জাস্ট সেই খাতাটাকে রিমাইন্ড করে গেলে কাজটা হয়ে যায়। কাজগুলোকে করো। আবার প্রাইমারি কিন্তু ডিসেম্বর নাগাদ কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট হতে চলছে। বেশ। পরে দেখো ফ্লেক্সিবিলিটি বেশি দরকার কোন খেলায়? তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, সেটা আর বলছি না। VO2 ম্যাক্স কি নির্দেশ করে? সেটাও তোমরা বলেছো, সেটা নিয়ে আমরা বলছি না। পেশি দীর্ঘ সময় কাজ করার ক্ষমতাকে কি বলে? সেটাও আমরা। এই যে দেখো এই প্রশ্নটা, ওই যে প্রথম যে প্রশ্নটাকে ছিল, পেশি দীর্ঘ সময় কাজ, বারবার সংকোচন, দুটোর সাথে কি মিল পাচ্ছ?
দীর্ঘ সময় কখন হবে? যখন বারবার সেটা সংকোচন হবে, তখনই তো তাকে আমরা কি বলবো? এন্ডুরেন্স। পূজা দেখো তোমার কনসেপ্টটা আগে যেটা তুমি প্রশ্নটাকে করছিলে, মিল পাচ্ছ তো এবার? ইয়েস স্যার। এটাকে একদম ক্লিয়ার করো। বারবার কাজ করছি, বারবার মানে কি একটা সার্টেন পিরিয়ড অফ করছি, মানে দীর্ঘ সময় করছি। দীর্ঘ সময় কখন হবে? যখন অনেকবার সেই কাজটাকে আমি করছি, সময় বাড়ছে, তখনই আমরা তাকে বলবো এন্ডুরেন্স। একই রিলেটেড প্রশ্ন। বেশ। স্যার আপনি বলছেন অনেকক্ষণ ধরে কাজ করছি, কিন্তু ওখানে কিন্তু লেখা ছিল না কতক্ষণ, বারবার বলেছে, না এটা না, তো 2-3 বার বারবার হতে মানে কি? হয়েছে। বারবারের সাথে কি অনেকক্ষণের সম্পর্ক আছে কি নেই আগে বলো? বারবারের সাথে কি অনেক মাসকুলার স্ট্রেংথ আমরা কাকে বলবো? আগে তুমি বলো, মাসকুলার স্ট্রেংথ আমরা কাকে বলবো? মাসকুলার স্ট্রেংথ মেজার করার পদ্ধতি কি আগে সেটা বলো। মাসকুলার স্ট্রেংথ মেজার করার পদ্ধতি হচ্ছে ওয়ান আরএম মেথড, ওয়ান রিপিটেশন ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সকে আমরা তোলাকে আমরা বলবো মাসকুলার স্ট্রেংথ। এখন তাহলে একবারের প্রচেষ্টায় সর্বোচ্চ বাধা অতিক্রম করার ক্ষমতাকে আমরা মাসকুলার স্ট্রেংথ বলছি। তাহলে কি ওখানে বারবার কি আর একবার দুটো টার্মিনোলজি কি এক? এক কিনা বলো? ইয়েস এখানে কি বলেছে? দীর্ঘ সময়। দীর্ঘ সময় কখন হবে? সময়টা দীর্ঘ সময় কখন হবে? যখন অনেকবার বারবার কাজটাকে করব। হ্যাঁ, বারবার করলেই তো সময়টাকে বাড়বে। এই যে ধরো সাপোজ আমি সাপোজ একটা এক্সাম্পল, যে তোমরা আজকে তোমরা 10 মিনিট বই পড়বে, 10 মিনিট তোমরা এই নোটসটাকে পড়বে, সেটা একটা কথা। তোমরা এই নোটটাকে 10 মিনিট পড়বে বললাম, এই নোটটাকে 10 বার পড়বে, এই নোটটাকে 10 বার পড়বে। দুটো দেখো, 10 মিনিট একটা ডিউরেশন সময় দিলাম, লং ডিউরেশন, আর কি বলছি 10 বার পড়বে। তাহলে এই যে 10 বার পড়তে কি বেশি সময় লাগছে কি লাগছে না? একবারে যা সময় লাগবে 10 বারে কি সেই সময়টা কম লাগবে না বেশি লাগবে? বেশি। বেশি বেশি লাগবে। লাগবে। তাহলে বেশি লাগলে সেটা কি? অবশ্যই এন্ডুরেন্স। বেশ। কোশ্চেন নাম্বার 12, টুল ইউজড ফর হাইট মেজারমেন্ট। হাইট মাপার যন্ত্রের নাম কি? হাইট মাপার যে যন্ত্র, আমরা অনেকভাবে আমরা হাইট মাপতে পারি, অ্যান্থোমেট্রিক রড দেয়ালে মার্কিং করে, কিন্তু হাইট মাপার একটা স্পেসিফিক যন্ত্র আছে যাকে বলা হয়, তোমরা লিখে নাও, স্টেডিওমিটার। ঠিক আছে? মেজারিং টেপ দিয়ে আমরা মাপি বটে, কিন্তু সেটা অ্যাকচুয়াল মেথড না। স্টেডিওমিটার নামক একটা যন্ত্র আছে, সেখানে একটা মেজারিং স্কেল তোমাদের এরকম দাঁড় করানো আছে, তার উপরে দাঁড়াতে হয়, সেখানে স্কেলটাকে এখানে ডিনোট করে ওখানে তোমাকে ইন্ডিকেট করে তোমার হাইট কত। লিখে রাখো স্টেডিওমিটার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, কোন ফিটনেস উপাদান খেলোয়াড়ের দিক পরিবর্তনের সময় গুরুত্বপূর্ণ? এটা কেন ভুল হলো? দিক পরিবর্তন মানে কি? ডাইরেকশন চেঞ্জ। ডাইরেকশন চেঞ্জই তো দিক পরিবর্তন। তাহলে দিক পরিবর্তন যদি ডাইরেকশন চেঞ্জ হয় তাহলে কি হবে? এজিলিটি। ক্লিয়ার? বেশ। পরের 24, কোনটি লাফানোর ক্ষমতা এক্সপ্লোসিভ পাওয়ার বাড়ানোর জন্য উপযুক্ত? এক্সপ্লোসিভ পাওয়ার বাড়ানোর জন্য উপযুক্ত। মাথায় রাখবে, এক্সপ্লোসিভ স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদেরকে সব সময় কি করতে হবে? একটা হেভি অ্যাক্টিভিটি করতে হবে, অ্যানারোবিক টাইপ এক্সারসাইজ করতে হবে। এখানে যেটা আছে এক্সপ্লোসিভ পাওয়ার মাপি আমরা কি দিয়ে? আমরা দুটো টেস্টের আমরা ফিজিক্যাল এডুকেশনে পড়ে থাকি, ফিল্ড টেস্ট। তার মধ্যে একটা হচ্ছে তোমার কি স্ট্যান্ডিং বট জাম্প, লেগ এক্সপ্লোসিভ পাওয়ার, আর একটা হচ্ছে ভার্টিক্যাল জাম্প। এখন এই দুটো টেস্টকে আমরা যদি ডেভেলপ করতে যাই, তার জন্য আমাদের কি দরকার? প্লায়োমেট্রিক এক্সারসাইজ, যেখানে একটা বক্স জাম্প থাকে, সেই বক্সের উপরে জাম্পগুলোকে আমাদের কন্টিনিউশন করতে হয়। তাহলে এই যে এক্সপ্লোসিভ পাওয়ার বা বাড়ানোর জন্য উপযুক্ত হচ্ছে সব থেকে প্লায়োমেট্রিক এক্সারসাইজ, মাথায় রাখবে। এখানে একটা আছে, পোল ভল্টের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। পোল ভল্ট অ্যাক্টিভিটিটা কি তোমরা দেখেছো? পোল ভল্ট কেমন হয়? Yes or no? ইয়েস স্যার, দেখেছি। বেশ। তাহলে এই পোল ভল্টের জন্য এখানে যে এবিলিটি গুলো দরকার আছে, সেখানে পোল ভল্ট কি হয়? একটা স্টিকের উপর দাঁড় করিয়ে সেখানের উপরে জাম্প করে ওঠা, একটা বহুত উপর থেকে আবার সেখানে পড়া।
তাহলে এই অ্যাক্টিভিটি করার জন্য সবচেয়ে বেশি কি দরকার? এখানে আমাদের দেখো এজিলিটি, দ্রুততা খুব একটা কি দরকার? খুব দরকার না। সবই দরকার কিন্তু সবথেকে বেশি কোনটা দরকার? এখানে যেন লেখা রয়েছে সবচেয়ে বেশি প্রয়োজন। তাহলে এই যে মাসেলটাকে যদি আমার স্ট্রেংথ না থাকে তাহলে কি আমি ওই স্টিকের উপর দাঁড় করিয়ে অতটা উপরে উঠতে পারবো? পারবো কি? ওটা তো হাতের প্রেসারে ওটাকে উপরে প্রেসার দিয়ে সেখান থেকে জাম্প করে উঠছে। তাহলে আমাদের কি দরকার? আমাদের শক্তি দরকার, স্ট্রেংথ দরকার। সিম্পল জিনিস। এটা ভুল হওয়ার কথা ছিল না। বেশ, কোশ্চেন নাম্বার 26, 50 মিটার স্প্রিন্ট পরীক্ষা করা হয়। 50 মিটার স্প্রিন্ট দৌড় পরীক্ষা কি মেজার করে? এটা কেন ভুল হলো? 50 মিটার দৌড়, হ্যাঁ, খুব সার্টেন অল্প সময় 50 ইয়ার্ড স্প্রিন্ট কি মেজার করে? স্প্রিন্ট সবসময় মনে রাখবে, স্প্রিন্ট মানেই গতি মেজার করবে। গতি মিন স্পিড মেজার করবে। আর এটা ভুল হওয়ার কথা না। কারণ স্ট্রেংথ এন্ডুরেন্স তো হবে না, কারণ এটা লং ডিস্টেন্স। শক্তি স্ট্রেংথ হবে না, ফ্লেক্সিবিলিটি হবে না, তাহলে বাকি রইল কি? স্ট্রেংথ। কোশ্চেন নাম্বার 27, এটাও ভুল করেছো। শক্তি বৃদ্ধি ঘটে যখন পেশি শক্তি, আমরা যখন মাসেল স্ট্রেংথ ডেভেলপ হবে তখন আমাদের পেশি কি হয়? কম্পন ভাইব্রেট হয়, সংকুচিত ও শীতল হয়, প্রসারিত হয়, স্থির থাকে। কি হয় যখন আমাদের পেশির শক্তি বৃদ্ধি ঘটে? তখন আমাদের কি হবে? পেশি যখন শক্তি বৃদ্ধি হবে, সংকুচিত এবং স্থির। সংকুচিত এবং রিল্যাক্স হবে, শিথিল হবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো পোস্ট ট্রেনিং করানোর সময় আরো বলা হবে যদিও। এখানে একটা প্রশ্ন আবার 28, তোমরা ভুল করেছো। পেশি সর্বাধিক বল প্রয়োগের ক্ষমতাকে কি বলে? কি বলবে? পেশি সর্বাধিক বল, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, তাকে আমরা কি বলবো? হ্যাঁ, টু ওভারকাম দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, পাওয়ার। পাওয়ার বা শক্তি বা ক্ষমতা। আচ্ছা, পেশির সর্বাধিক বল প্রয়োগ করার ক্ষমতা, পাওয়ার বলবো। ভেরি গুড। যদি এখানে পাওয়ার না থাকতো তাহলে আমরা কি বলতাম? স্ট্রেংথ। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 29, কোন ফিটনেস উপাদান ফুটবল খেলার দিক পরিবর্তন ও প্রতিক্রিয়ার সময়ে বেশি দরকার? বলো। এটা তো বললাম এর আগে। এজিলিটি। এজিলিটি, ভেরি গুড। যারা ভুল করেছিল রেকটিফিকেশন করে নেবে। কোশ্চেন নাম্বার 30, স্ট্যাটিক স্ট্রেচিং ব্যবহৃত হয়। স্ট্যাটিক স্ট্রেচিং একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড দাঁড়িয়ে স্থির অবস্থায় আমরা ব্যবহার করি। স্ট্রেচিং গুলো কি কারণে? বলো। ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে এক্ষেত্রে স্ট্যাটিক স্ট্রেচিং করাই যে আমরা যে একটা স্ট্রেচিং যখন আমরা করব সেটা ফ্লেক্সিবিলিটি হতে পারে, হতে পারে না। ঠিক আছে। কোনটি পেশির সহনশীলতা মাসকুলার এন্ডুরেন্স মাপার জন্য পরীক্ষা? মাসকুলার এন্ডুরেন্স, সিট আপস, শাটল রান, স্ট্যান্ডিং বোর্ড জাম্প, হার্ভার্ড স্টেপ টেস্ট। এই চারটে অপশন থেকে আগে যেগুলো হবে না সেগুলোকে বাদ দাও। এখানে বলেছে মাসকুলার এন্ডুরেন্স, হার্ভার্ড স্টেপ টেস্ট, অ্যারোবিক এন্ডুরেন্স, নট মাসকুলার এন্ডুরেন্স। স্ট্যান্ডিং বোর্ড জাম্প, লেগ এক্সপ্লোসিভ পাওয়ার হবে না, এই দুটোকে কাটা। শাটল রান, এজিলিটি, এটাকে কাটা। সিট আপ, মাসকুলার এন্ডুরেন্স। এই যে কথা বলছিলাম যে অ্যাবডোমিনাল স্ট্রেংথ মেজার করার জন্য অনেক সময় অ্যাবডোমিনাল স্ট্রেংথ থাকে, অনেক সময় কি থাকে? স্ট্রেংথ এন্ডুরেন্স। তাহলে মাসকুলার ওটা কি একটা অ্যাবডোমিনাল মাসেল। অ্যাবডোমিনাল মাসেলের এন্ডুরেন্স বা স্ট্রেংথ একটা ডিউরেশন, 1 মিনিটে কতগুলো সিট আপ দিতে পারছো? ক্লিয়ার? সিট আপ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন নাম্বার 32, শারীরিক ফিটনেস এ সহনশীলতা বা এন্ডুরেন্স বলতে বোঝায়। তোমরা সবাই উত্তর দিয়েছো সঠিক, এটা নিয়ে কোনো কথা আমরা বলবো না। 33, নর্ম রেফারেন্স টেস্ট আর ইউজড। নর্ম রেফারেন্স টেস্ট, নর্ম মানে কি? ব্যবহৃত হয় স্কুল, কলেজ, ফ্যাক্টরি, অনলি রিসার্চ, নান। তোমরা এটা নর্ম রেফারেন্স টেস্ট। নর্ম মানে কি? কোন টেস্ট, যে টেস্টে একটা নির্দিষ্ট আদর্শ মান থাকবে তাকে তো আমরা নর্ম রেফারেন্স টেস্ট বলবো। তাহলে আদর্শ স্কুল মান কলেজ। থাকবে। হ্যাঁ, স্কুল কলেজ। অবভিয়াসলি স্কুল কলেজ। যারা ভুল উত্তর দিয়েছিল তারা ঠিক করে নেবে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার।
পরে 34 কোনটি পেশির ক্ষমতা বা পাওয়ার বৃদ্ধির জন্য উপযুক্ত? এখানে তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, সেটা নিয়ে আর কথা বলছি না। কথা বলবো 35 নিয়ে। কোন ফিটনেস উপাদান ব্যাডমিন্টন খেলায় প্রয়োজন? ব্যাডমিন্টন খেলায় প্রয়োজন। এখানে তোমরা ভুল উত্তর কেন দিল দেখো, একটা মাথায় রাখবে যে পার্টিকুলার কোনো একটা গেম এর ক্ষেত্রে সমস্ত কিন্তু ফিটনেস এবিলিটি আমাদের দরকার, কোনো একটা পার্টিকুলার সিঙ্গেল এবিলিটি কিন্তু কখনো ডেভেলপ করা সম্ভব নয়। কারণ তোমাদের সবার আগে কি হয়, আমাদের বেসিক ফিটনেস লেভেল সেটাকে ডেভেলপ হয়, তারপরে স্পেসিফিক মাসেল বা স্পেসিফিক অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা স্পেসিফিক ফিটনেস ডেভেলপ করি। কিন্তু প্রত্যেকটা ফিটনেসই যদি আমি কোনো একজন অ্যাথলিট হয়, তার মধ্যে কিন্তু সমস্ত রকম ফিটনেস এবিলিটি গুলোই কিছুটা পরিমাণ কম বেশি করে ডেভেলপ হবে। এখানে দেখো ফ্লেক্সিবিলিটি, এজিলিটি, এন্ডুরেন্স, দেখো ব্যাডমিন্টন খেলার সাথে কি সম্পর্ক, ফ্লেক্সিবিলিটি দরকার, এজিলিটি দরকার, এন্ডুরেন্স দরকার, তাহলে অল অফ দিস হবে। এখানে তো বলেনি কোন উপাদান ফিটনেসের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আমরা ভাবতাম যেহেতু সবচেয়ে বেশি কথা তো বলেনি, কোন ফিটনেস উপাদান ব্যাডমিন্টন খেলায় দরকার, সমস্ত রকম ফিটনেস এবিলিটি দরকার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক করে নেবে যারা ভুল করেছো। বেশ, কোশ্চেন নাম্বার 36, কোনটি স্থির পেশির শক্তি আইসোমেট্রিক স্ট্রেংথ বৃদ্ধি করে? আইসোমেট্রিক মাসেলের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। কোনটা হবে উত্তর? শাটেল রান, এজিলিটি, অপশন এ। সুইমিং। অপশন এ দেয়ালে ওয়াল পুশ। ঠিক আছে, যারা এখানে ঋত্বিক ফিত্তিক তোমরা শুধু শোনো, তোমরা উত্তর করো না, যারা শুধুমাত্র আপার প্রাইমারিতে আছে একটু তাদেরকে একটু উত্তরটা দাও। ঠিক আছে, তোমরা শোনো, যখন ওরা পারবে না তখন উত্তরগুলো করবে, কারণ ওদের কিছু এই প্রবলেমের জন্যই ক্লাসটাকে অ্যারেঞ্জ করা, তোমরা তো এগুলো জানো। পরের প্রশ্ন, নিচের কোনটি স্পিডের প্রকারভেদ নয়? নিচের কোনটি স্পিডের প্রকারভেদ নয়? আগে বলো স্পিডকে আমরা কভাগে ভাগ করেছিলাম, স্পিড কি তোমাদের প্রায় সবাই এখানে জানো কি স্পিডের প্রকারভেদ কটা? স্যার এখানে বলো পূজা, বলো স্পিডের প্রকারভেদ কটা? পূজা বলো। 5টা। 5টা, নামগুলো বলো। যে পারবে নামগুলো বলো। বলো ঋত্বিক, বলো। ঋত্বিক, পূর্ণ, যারা আছো বলো। বলো। রিয়াকশন স্পিড, রিয়াকশন স্পিড, ভেরি গুড। তারপরে হচ্ছে স্যার এক্সেলারেশন স্পিড, অ্যাক্সেলারেশন স্পিড। তারপরে স্যার স্পিড এন্ডুরেন্স, স্পিড এন্ডুরেন্স তো সবার শেষে, ঠিক আছে, তবু বললে স্পিড এন্ডুরেন্স 3টে, তারপরে ম্যাক্সিমাম স্পিড, লোকোমোটর স্পিড, ঠিক আছে 4টে, আর একটা আর লাস্টে স্পিড এন্ডুরেন্স। স্পিড এন্ডুরেন্স একবার বললে, পরপর ভাবো না, 100 মিটার বলো। রিয়াকশন স্পিড, এক্সেলারেশন স্পিড, ম্যাক্সিমাম স্পিড, স্পিড এন্ডুরেন্স। স্যার এটা মুভমেন্ট স্পিড। মুভমেন্ট মুভমেন্ট স্পিড। মুভমেন্ট স্পিড 5টা। তাহলে দেখো এখানে যেগুলো আছে, রিয়াকশন স্পিড, স্পিডের প্রকারভেদ, অ্যাক্সেলারেশন স্পিড প্রকারভেদ, স্পিড এন্ডুরেন্স এটাও প্রকারভেদ, তাহলে ফ্লেক্সিবিলিটি স্পিড কি এটা স্পিডের প্রকারভেদ নয়, তাহলে ফ্লেক্সিবিলিটি স্পিড হবে না। ক্লিয়ার? 38, স্পিডের পরিমাপের জন্য কোনটি প্রধান ফ্যাক্টর? স্পিড পরিমাপ করছো, কোনটি প্রধান ফ্যাক্টর? এখানে দেখো অপশন গুলো দেওয়া আছে, আগে জানতে হবে হোয়াট ইজ স্পিড। স্পিড কি একটা সার্টেন টাইমের মধ্যে কতটা ডিস্টেন্স তুমি কভার করতে পারছো, সেই সময়টাকে আমরা স্পিড বলবো। তাহলে দেখো টাইম টেকেন টু কভার এ ডিস্টেন্স, তাহলে অপশন এই তো, এখানেই তো সঠিক, আর তো কোনো কথা নেই। স্পিড মানে কি একটা নির্দিষ্ট সময়ে কতটা দূরত্ব তুমি অতিক্রম করতে পারছো, সেই সার্টেন দূরত্ব অতিক্রম করতে তুমি যে সময়টাকে নিচ্ছ, সেই সময়টাকে আমরা স্পিড বলবো। তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা আগোছালা উত্তর দিয়েছিল, নাম্বার অফ রিপিটেশন তো কখনোই স্পিড নয়। রিপিটেশন মানে কতবার তুমি সেই কাজটাকে করছো, ওয়েট লিফটেড হবে না, হার্ট রেট হবে না। তাহলে যারা এই ভুল উত্তরগুলোকে দিয়েছিল একটু ঠিক করে নেবে। বেশ, ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় তোমাদের আপার প্রাইমারি ক্ষেত্রে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। অ্যাক্সিলারেশন স্পিড বলতে কি বোঝো? হোয়াট ইজ অ্যাক্সিলারেশন স্পিড, বলো।
অ্যাক্সেলারেশন স্পিড বলতে কি বোঝো? কে বলবে বলো, যারা আপার প্রাইমারি লেভেলে যারা আছো তারা বলো। আপনি কথা বলুন, না হলে বলুন কিছু একটা, শোনা যাচ্ছে না আপনার কথা। কত দ্রুত সর্বোচ্চ স্পিডে পৌঁছানো যায় সেটাকে আমরা অ্যাক্সেলারেশন স্পিড বলতে পারি। কত দ্রুত, সেটা কোথা থেকে? শূন্য থেকে স্যার, শূন্য থেকে মানে যত দ্রুত সম্ভব, মানে শূন্য থেকে মানে দ্রুত গতিতে যে পৌঁছানোটা। ভেরি গুড, ভেরি গুড। আমি এটা অনেক সময় আমি যখন পড়াই ক্লাসে, তখন আমি বারবার আমি ছাত্রদেরকে দিয়ে বাইকের কথা বলি, যে বাইক আমরা যখন চালাই, গাড়ি স্টার্ট দেওয়ার পর কত ফাস্ট আমি গাড়িটাকে আমার ম্যাক্সিমাম স্পিডে তুলতে পারছি, সেটাই হচ্ছে অ্যাক্সেলারেশন স্পিড। তাহলে এখানে অপশন বি দেখো, স্টার্ট থেকে সর্বোচ্চ গতি অর্জনের সময়। ক্লিয়ার? এই অপশনগুলো অনেকে ভুল দিয়েছিল, সেগুলোকে ঠিক করে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 40। স্পিড এন্ডুরেন্স বলতে আমরা কি বুঝি? স্পিড এন্ডুরেন্স বলতে আমরা কি বুঝি? কি বুঝি স্পিড এন্ডুরেন্স? এন্ডুরেন্স মানেই সেখানে কি যুক্ত হবে? বারবার বা লং ডিউরেশন বা একটা সময়। তাহলে ওভার যে ম্যাক্সিমাম স্পিড ওভার এ লং ডিস্টেন্স, এবিলিটি টু মেনটেন হাই স্পিড ফর লঙ্গার পিরিয়ড, ফ্লেক্সিবিলিটি অফ মাসেল, রিয়াকশন অফ স্টিমুলাস, এই নিচে দুটো কাটা। অপশন বি কি বলছে? এবিলিটি টু মেনটেন হাই স্পিড ফর লঙ্গার টাইম। হাই স্পিড ফর লঙ্গার টাইম মানে কি? মুভমেন্ট স্পিড, এটাও হবে না। ম্যাক্সিমাম স্পিড ওভার এ লং ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে কি এন্ডুরেন্স মানে কি? তার সাথে একটা ডিউরেশন, তার সাথে একটা বারবার করার একটা রিলেশন কিন্তু আছে, মাথায় রাখবে এগুলো। বেশ। কোশ্চেন নাম্বার 41। কেন এটা ভুল হলো? হার্ভার্ড স্টেপ টেস্ট, স্টেপের হাইট কত? হার্ভার্ড স্টেপ টেস্টে যে আপনাকে একটা বেঞ্চ থাকে, সেই বেঞ্চের হাইট কত? 20 ইঞ্চি। ভেরি গুড। এটা একদম, এগুলো নোট ডাউন করে রাখো, এগুলো তো বোঝানোর কিছু না, এগুলো নোট ডাউন করে রাখো। বেশ। কুইন কলেজ টেস্টে ফিটনেস কোন ফিটনেস কম্পোনেন্ট পরিমাপ করে? কুইন কলেজ হার্ভার্ডের সাথে পুরো সিমিলার টেস্ট। কি পরিমাপ করে? কার্ডিওভাস্কুলার ভেরি গুড, কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স। একদম এগুলোকে নোট ডাউন করে রাখবে। কোশ্চেন নাম্বার 43। স্টান্টিং বটজাম কোনটি মাপার জন্য ব্যবহৃত হয়? স্টান্টিং বটজাম কি মাপার জন্য ব্যবহৃত হবে? স্ট্রেংথ। হ্যাঁ, পাওয়ার পাওয়ার পাওয়ার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা ভুল যারা করেছিল সেগুলোকে স্ট্রেংথ আর পাওয়ার, এই দুটোর ডিফারেন্স কি তোমাদের মধ্যে আগে ক্লিয়ার হয়েছে? কোনটাকে স্ট্রেংথ বলবো, কোনটাকে পাওয়ার বলবো? স্ট্রেংথ হচ্ছে আমাদের বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা, আর পাওয়ার কোনটা? পাওয়ার হচ্ছে এক্সপ্লোসিভ স্ট্রেংথ, কত দ্রুত কাজ করতে পারবো এবং কত বেশি ওয়েট নিয়ে কাজ করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের পাওয়ার। বেশ। 44। একজন অ্যাথলিট কম ওজন দিয়ে বেশি বার স্কোয়াট করে, এটি কি উন্নতি করে? দেখো পূজা, তোমার সাথে রিলেটেড প্রশ্ন দেখো। অ্যাথলিট অল্প ওজন নিয়ে অনেকবার, বেশি বার স্কোয়াট করছে, কতবার করছে? বেশি বার। তাহলে এটা কি হবে? এন্ডিওরেন্স। অবভিয়াসলি এন্ডুরেন্স। ভেরি গুড, বেশি সহনশীলতা। বেশ। স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি বলা হয়, স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি কাকে বলা হয় বলো? এসিটা যেখানে মানে স্থির অবস্থায় বেশি আর কি। চলন্ত অবস্থায় জয়েন্টের না, স্থির অবস্থায় জয়েন্টের সর্বাধিক পরিসর। ক্লিয়ার? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 46। একজন দৌড়বিদ যদি অ্যানারোবিক ক্যাপাসিটি বাড়াতে চায়, নট অনলি অ্যারোবিক, অ্যানারোবিক, হ্যাঁ, তাকে কি উন্নতি করতে হবে বলো? স্পিড অ্যানারোবিক কি উন্নতি করতে হবে? মিউট হয়ে আছে। বলো, উত্তর বলো বাকিরা যারা। কি বলো? মাসকুলার অ্যানারোবিক ক্যাপাসিটি বাড়াতে হলে সবার প্রথমে আমাদের কি বাড়ানো দরকার? স্ট্রেংথ বেশি সহনশীলতা। অ্যানারোবিকের সহনশীলতা বাড়ানো দরকার। তোর মাথা আমি ফাটাবো এবার। স্ট্রেংথ হবে স্ট্রেংথ 100% স্ট্রেংথ হবে। স্ট্রেংথ না থাকলে আমরা কি কোনো কাজ করতে পারবো?
কাজ তো করতে পারবো না। তাহলে স্ট্রেংথ তো সবার আগে আমাদেরকে দরকার। স্ট্রেংথ থাকলে আমি তবেই তো দ্রুত কাজ করতে পারবো, ফাস্ট কাজ করতে পারবো, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দিয়ে কাজটা করতে পারবো। উইদাউট স্ট্রেংথ আমরা করতে পারবো? এন্ডুরেন্স কি দরকার? এন্ডুরেন্স এর ক্ষেত্রে ইন্টেন্সিটি তো লো থাকবে, কিন্তু অ্যানারোবিক এর ক্ষেত্রে ইন্টেন্সিটি কি হবে? অ্যানারোবিকে অলওয়েজ ইন্টেন্সিটি বেশি, ডিউরেশন কম, মানে ভলিউম কম। ঠিক, তুমি কেন বললে মাসকুলার এন্ডুরেন্স? স্যার ভুল হয়ে গেছে। ঠিক আছে, বেশ, মানে এই বোকা বোকা ভুলগুলো আর করা যাবে না। সরকারি স্পিড হয় না অ্যারোবিক ক্যাপাসিটি হলে তাহলে মাসকুলার এন্ডুরেন্স হতো। অবভিয়াসলি যদি অ্যারোবিক ক্যাপাসিটি হতো তবে মাসকুলার এন্ডুরেন্স 100% হতো, কোনো আর কোনো কোয়ারিজ ছিল না। কিন্তু এখানে যদি আবার তোমাদের পাওয়ার থাকতো স্ট্রেংথের জায়গায়, তাহলে কি হতো? পাওয়ার উত্তর হতো, কিন্তু মাথায় রাখতে হবে। স্পিড হবে না কেন? স্পিড হবে না। এইবার আমি বলছি, ধরো আমাদের এই যে লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ, স্টান্টিং বট জাম্প, হুইচ টাইপ অফ অ্যাক্টিভিটি? অ্যারোবিক অর অ্যানারোবিক? আমরা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স বাধা তুলবো, একবারে প্রচেষ্টার সর্বোচ্চ বাধা তুলবো, হুইচ টাইপ অফ অ্যাক্টিভিটি? অ্যারোবিক অর অ্যানারোবিক? তাহলে স্ট্যান্ডিং বট জাম্প, স্ট্যান্ডিং বট জাম্প, তারপরে ওয়েট লিফটিং, এইগুলো করতে আমাদের স্পিডের দরকার হয়, না, স্ট্রেংথ লাগে। স্ট্রেংথ লাগে। তাহলে অপশন ইজ দ্য কারেক্ট। ছোট ছোট বিষয়, কত ডিফিকাল্টিস, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হারবার্ড স্টেপ টেস্টে ফিজিক্যাল, যাক, এই প্রশ্নটা তোমরা সবাই সঠিক করেছো, এটা দেখে আমি খুব খুশি। কারণ তোমরা ফর্মুলাটা জানো, এটাকে জেনে রাখবে, এটা যেন না ভুলো, মাথায় রাখবে এই প্রশ্নটা। আমরা যখন ছাত্র ছিলাম সেই টাইমে এটাকে বারবার আমরা মনে রাখতে পারতাম না, এটাকে মনে রাখতে পেরেছো, এটা খুব ভালো দিক। যাই হোক, নিচের কোনটি সরাসরি স্নায়ুতন্ত্রের দক্ষতার উপর নির্ভর করে? তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। এই প্রশ্নটা, একজন ম্যারাথন দৌড়বিদের কোন উপাদানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এটাতে কেন ভুল হলো? ম্যারাথন, সেটা মানে কি লং ডিউরেশনে দৌড়াবে, তার মানে কি সম্পর্ক? হ্যাঁ, এন্ডুরেন্স। এই আর একটা প্রশ্ন, বোকা বোকা প্রশ্ন ভুল হয়েছে। একজন স্প্রিন্টারের প্রধান ফিটনেস, এখানে দেখো প্রধান ফিটনেস বলেছে, কোনটি? কি হবে? স্প্রিন্টার, তার প্রধান ফিটনেস কম্পোনেন্ট কি? কি হওয়া উচিত? বলো, শুনতে পাচ্ছি না। স্পিড। একজন দৌড়বিদ, যে স্প্রিন্টার, যারা 100 মিটার স্প্রিন্ট করে, তার সব থেকে প্রধান কোন উপাদানটাকে বাড়াতে হবে? স্পিড বাড়াতে হবে, কিন্তু গতি না থাকে তাহলে তো 100 মিটার স্প্রিন্ট হতে পারবে না। গতি বাড়াতে হবে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেস্ট, এই হলো তোমাদের 50টা প্রশ্ন। এইবার দেখো, যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে ছিল, সেই কনফিউশন গুলো কি তোমাদের দূর হলো কি দূর হলো না, সেটা বলো। দূর হয়েছে কি দূর হয়নি, বলো। বলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং এই ভিডিওগুলো তো বন্ধু বান্ধবের সাথে যত পারেন শেয়ার করুন, যাতে সমগ্র তথ্য